আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রাজধানীর উত্তরায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৩ জন সহ মোট ৬ জন নিহত হয়েছেন। সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭তলা বাড়ির দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। পাঁচতলা ছয়তলা তো আগুন লাগে নাই, পরে এই ধুমা ওদিকে যায়, ভিতর থেকে ধুমা যায় আর আগুন করে উপরে উঠছে। পরে আর বলতে পারতেছি না কি হইতেছে না। আমরা চেষ্টা করতেছি ছাদের থেকে মই দেওয়ার জন্য, সিঁড়িতে যাওয়ার জন্য, তারা ছাদেও যাইতে পারতেছিল না। আশপাশে জানালা ভেঙে এদিক ওদিক করে চারিপাশ থেকে মানুষ সবকিছু অনেকের বাইর করছে। ওখান থেকে আমার এক লোক রিং দিছে যে ভাই আপনার ছেলে তো রিং দিছে আমার মোবাইল দিয়া, ওরা দুজনই বাপ ছেলে দুজনই ডেথ। ৬টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, এবং আমরা এইমাত্র একটি সংবাদ পেলাম যে ঢাকা মেডিকেলে একজন মারা গিয়েছেন। উত্তরায় অগ্নিকাণ্ডস্থলে আছেন সহকর্মী আলোয়ান খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আলোয়ান, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, এবং মৃতের সংখ্যা কি আরও বাড়তে পারে কিনা আমাদেরকে জানাবেন। সুজানা, যেমনটি বলছিলেন, উত্তরার 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের 34 নম্বর বাড়িতে সকাল 7:30 নাগাদ কিন্তু আগুন লাগে, এবং যখনই আগুন লাগে আগুন কিন্তু ধাউ ধাউ করে জ্বলার এক পর্যায়ে দোতলা থেকে 3 তলা এবং ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা যদি আপনাকে এখানে যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি দেখাতে চাই, তাহলে দেখা যায় যে ভবনটি একদম এই ডান সাইডের দিকটা হচ্ছে একদম বিধ্বস্ত অবস্থায় আছে, এবং প্রতিটা একদম উপরে হচ্ছে একদম 6 তলা পর্যন্ত কিন্তু প্রতিটা ভবনে কিন্তু কিছু কিছু রেশ, আমরা আগুন যে লেগেছে তার কিছু রেশ দেখতে পাচ্ছি, কালো ধোঁয়া জমে আছে। আমরা ফায়ার সার্ভিস আমাদেরকে যে তথ্যটি দিল, সকাল 7:30 নাগাদ আগুন লাগে এবং তাদের কাছে তথ্য যায় 7:50 দিকে, এবং তারা 8 মিনিটের ব্যবধানে এই ভবনে এসে পৌঁছায় এবং তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে 10টা নাগাদ নিয়ন্ত্রণ করে। আর তারপর এখানে ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী তারা যারা এখানে দগ্ধ হয়েছে তাদেরকে রাজধানীর বিভিন্ন হসপিটালে নিয়ে গিয়েছে, এবং সেখান থেকে হসপিটালে যাওয়ার পরেই কিন্তু আমরা প্রথম যে 3জন ব্যক্তি অথবা 3জন মানুষ মারা যাওয়ার তথ্য আমরা পেয়েছি, তারা 3জনই কিন্তু একই পরিবারের ছিল, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, 2 বছরের সন্তান ছিল তারা কিন্তু। এবং ফায়ার সার্ভিস হসপিটাল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা অনুযায়ী সে তথ্য বলছে যে তাদের গায়ে তেমন কোনো বার্নের চিহ্ন পাওয়া যায়নি, তবে ধোঁয়া থেকে তারা আশঙ্কা করছে যে ধোঁয়া থেকে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে শ্বাস নিতে না পারার কারণে তারা আসলে তাদের মৃত্যু হয়েছে, এমনটাই ফায়ার সার্ভিস চিকিৎসকরা বলেছে। আর বর্তমানে আমাদের কাছে যে তথ্যটি আছে, 6 জন মানুষ মৃত হয়েছে, যার মধ্যে একই পরিবারের যেই ভবনটিতে যেই কক্ষে আগুন লেগেছে সেই ফ্ল্যাটের 3 জন, আর বাকি 3 জন হচ্ছে অন্যান্য ফ্ল্যাটের 3 জন মারা গেছে, এবং ডাক্তার আশঙ্কা করছে যে হয়তো মৃতের সংখ্যা হয়তো বাড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত সেই 6 জনই মৃতের সংখ্যা আমাদের কাছে তথ্য আছে। সুজানা। জি আলোয়ান, আপনাকে ধন্যবাদ।
একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করা হয়েছে। তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও কয়লা এবং গ্যাস রয়েছে, সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। সকালে গুলশানে খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এটা ইন্ডিয়ার ঝাড়খণ্ডে যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছেন, কিন্তু বেগম জিয়া 2বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। তাকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, এমন অসুস্থ করা যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামী সংসদ নির্বাচনে প্রশাসনের কেউ যদি জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ আবার গণতান্ত্রিক আন্দোলনের নামবে বলে মন্তব্য করেছে বিএনপি। সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে অস্থিরতা করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় আসার জন্য তারা উদ্ভট কথা বলছেন বলেও উল্লেখ করেন সোহেল। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। আবারও কোনো গোষ্ঠী প্রশাসনের ভিতরে বা বাইরে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে কোনো রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। শহীদ জিয়ার সৈনিকরা প্রয়োজনে সেই আন্দোলনকে আবারও মাঠে নিয়ে আসবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শোক সভার আয়োজন করা হয়েছে। দুপুর 2:30টায় শুরু হওয়া শোক সভায় খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও প্রকৌশলী, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, ধর্মীয় প্রতিনিধি সহ নাগরিক সমাজের বহু অংশীজন এতে অংশ নেবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বেগম জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, শোক সভায় আমন্ত্রিতরা আসতে শুরু করেছেন কিনা এবং আজকের আয়োজন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আসলে আজকের এই স্মরণ সভাটি আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই যারা আমন্ত্রিত তারা আসতে শুরু করেছেন। আপনাকে একটু দেখাতে চাই, আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকের এই আলোচনা অনুষ্ঠানটির সম্পূর্ণ স্মরণ সভা, এখানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা বা রাজনৈতিক কোনো অনুষ্ঠান এটি নয়। ইতিমধ্যেই কিন্তু আমন্ত্রিত অতিথি গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানানো হয়েছিল যে প্রায় 5,000 আমন্ত্রিত অতিথি এই স্মরণ সভায় যোগ দিবেন। আপনাকে একটু দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পেশাজীবী মানুষজন কিন্তু এসেছেন, বিশেষ করে সাংবাদিক, কবি, লেখক, পেশাজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন কিন্তু এসেছেন। যেহেতু এখনো অনুষ্ঠানটি শুরু হতে
আরো কিছু সময় বাকি, বেলা 2:30টায় আসলে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি শুরু হবে। রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রপতি জানানো হয়েছে বেগম জিয়ার যে সংগ্রামী ছিলেন, আন্দোলন করেছেন, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। বেগম জিয়ার যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আসলে এই স্মরণ সভায় আলোচনা করা হবে। আমরা একটু কথা বলতে চাই, এখানে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব শাহরুল কবির খান। জনাব শাহরুল কবির খান, একটু বলবেন যে আজকের এই আয়োজনের পুরো বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। আজকের এই আয়োজনটা হলো নাগরিক শোকসভা। নাগরিক কমিটি থেকে এই আয়োজনটা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জীবনী এবং সংগ্রাম নিয়ে আলোচনা করবেন নাগরিক সমাজের বিশিষ্টজনেরা। এখানে বিএনপি চেয়ারম্যান এবং ম্যাডাম খালেদা জিয়ার পরিবারের সদস্যগণ উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব সহ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন দর্শক সারিতে। জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির কোনো নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন না, নাগরিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্য গণমাধ্যমের সহকর্মী যারা আছেন আপনাদের কাছে আবেদন করছি, এবং আমরা যারা কাজ করছি তারাও সেইভাবে ব্যবস্থা করার উদ্যোগ আছে। ধন্যবাদ। ধন্যবাদ শাহরুল কবির খান। সুজন, আপনি শুনছিলেন যে আজকের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন কিন্তু নাগরিক সমাজের যারা রয়েছেন, তারা বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন, সাংবাদিক, কলামিস্ট, আইনজীবী যারা রয়েছেন, তারাই মূলত বেগম জিয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করবেন, স্মরণ করবেন। এবং বেগম জিয়ার পরিবারের যে সদস্যরা, তার বড় ছেলে তারেক রহমান সহ অন্যান্য সদস্যরাও কিন্তু আজকের এই স্মরণ সভায় উপস্থিত থাকবেন, এবং তারা দর্শক সারিতে থাকবেন বলে কিন্তু শাহরুল কবির খান আমাদেরকে জানালেন। তো সুজানা, এখনো অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আনুষ্ঠানিকভাবে শুরু হলে হয়তো এখানকার পরবর্তীতে খবর আপনাকে জানাতে পারব। জি, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 15টি আসনে বিএনপির কাছ থেকে ছাড় পেয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এমন ছাড়ে সন্তুষ্ট নন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলো। এর মধ্যে বেশিরভাগ আসনে বিএনপির বিদ্রোহীদের নিয়ে বিব্রত শরিক দলের প্রার্থীরা। তবে বিএনপির আশা, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই সব শঙ্কা কেটে যাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 15টি আসনে ছেড়ে দিয়েছে শরিক দলগুলোর জন্য। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশকে 4টি, গণতন্ত্র মঞ্চকে 3টি, জাতীয় সমমনা জোটকে 1টি, গণ অধিকার পরিষদকে 1টি ও নাজিউর রহমান মঞ্জুর জাপার আরেক অংশকে 1টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এদিকে কৌশল অবলম্বন করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়াই করছেন আরও 4 জন। তবে কেন্দ্র থেকে ছাড় দিলেও নির্দেশনা অমান্য করে শরিকদের আসন থেকে মনোনয়নের অপেক্ষায় থাকা স্থানীয় বিএনপি নেতাদের অনেকে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এসব ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে 9 জনকে। তবে এটি সমাধান নয় বলছে শরিক দলগুলো। কিন্তু যাদেরকে সমর্থন জোটের পক্ষ থেকে দেওয়া হলো, তারা তো তাদের কাঙ্ক্ষিত ভোট পাবেন না, কারণ বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট যাবে। গ্রাম এলাকাতে কি হয়, ওরা মার্কা বোঝে। তারা দেখলো যে প্রার্থীকে জোট বলেছে, সেটা তো আর তাদের পরিচিত ধানের শীষ মার্কা নাই। আবার যিনি দাঁড়িয়েছে তিনিও ধানের শীষ মার্কা না থাকলেও তিনি ধানের শীষের পক্ষে বলবেন সরাসরি, এতে ভোটের উপরে প্রভাব পড়বে। পার্টি যাকে মনে করছে তারটা মানছি না আমি, কিন্তু আমার সমন্বিত সিদ্ধান্তের কাছে সারেন্ডারও করতে হবে। রাজনীতি করতে গেলে করতে হয়। সম্ভাব্য যেসব আসনে শরিকরা জয়লাভ করবেন বা তারা পার্লামেন্টে যাবেন, বিএনপির অভ্যন্তরীণ কোনো সংকটের জন্য কোনো আসনকে ঝুঁকির মধ্যে নেওয়ার কোনো সুযোগ নেই। আমি আশাবাদী যে আগামী কদিনের মধ্যে বিদ্যমান অস্বস্তিকর পরিস্থিতির খানিকটা অবসান ঘটবে এবং অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরাই তারা হয় বসে যাবেন অথবা তারা প্রত্যাহার করবেন। প্রত্যাহার করার সময়ের মধ্যেই এমন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা এই বিএনপি নেতার। জোটের যারা আছে, জোটেরও ম্যাক্সিমাম আমরা চেষ্টা করেছি যতটুকু, যাকে যেখানে দিয়ে দেখছেন জোটের দেওয়ার কারণে অনেক জায়গায় হয়তো আমার দলের অনেকে বিক্ষুব্ধ হয়েছে, কিন্তু তারপরেও সেগুলো দিতে হয়েছে এবং দলের কর্মীরা, নেতারাও সেটা মেনে নিচ্ছে। এবং যদি কারো মনে কষ্ট থাকে তাহলে সেটা দেশের বৃহত্তর স্বার্থে, কারণ আমরা তো বলেছি সবচেয়ে বড় হলো দেশ, তারপর হলো দল, তারপর হলো ব্যক্তি। যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর মনে রাজনৈতিক ঐক্যের টানাপোড়েনের শঙ্কা থাকলেও ঐক্য ধরে রাখতে বিএনপির সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে বলেও জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হ্যাঁ ভোট দেন, যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। আমরা আমাদের কাজ দিয়েই আমরা প্রমাণ করব আমরা কি করতে যাচ্ছি। অলরেডি আপনারা দেখেছেন আমরা এখানে এই গভর্নমেন্ট খুবই নিউট্রাল, খুবই আনবায়াসড, কারো প্রতিতে পক্ষপাতিত্ব নাই এই গভর্নমেন্টের। ভোটের তারিখ ঠিক রেখে পাবনা 1 ও 2 আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারিতেই ভোট হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 18 জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। আপিলের সুযোগ থাকবে 24 জানুয়ারি পর্যন্ত এবং 25 জানুয়ারি আপিল নিষ্পত্তি ও 27 জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। সীমানা পুনর্নির্ধারণের জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে আর বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। শুধুমাত্র চাঁদাবাজির কারণে রাজধানীর কারওয়ান বাজারে শাকসবজি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায় কেজি প্রতি 5 থেকে 30 টাকা পর্যন্ত। দোকান সহ ব্যবসা হারানোর ভয়ে মুখ খুলতে চান না ব্যবসায়ীরা, যার বলি হয় বাজার করতে আসা ক্রেতারা। তবে গোপনে অনেকেই জানান 5 আগস্টের পরে চাঁদাবাজ বদল হওয়ায় বেড়েছে চাঁদার টাকার পরিমাণ। এরই মধ্যে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে মামলা করেছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। রাজধানীর কারওয়ান বাজারে মূল শেডের বাইরেও রাস্তা জুড়েই বাজার, খালি নেই 1 ইঞ্চি জায়গা। প্রসিদ্ধ নিত্যপণ্যের এ বাজারে চাঁদাবাজদের নজর শকুনের চেয়েও তীক্ষ্ণ। 5 আগস্টের পরে মাত্রা বেড়েছে চাঁদাবাজির রেটে। চক্রটি এতটা ভয়ঙ্কর ও শক্তিশালী যে প্রাণের ভয়ে ও জীবিকা নির্বাহের জন্য কেউ এখানে প্রকাশ্যে মুখ খোলার সাহস করে না। তবে গোপনে অনেকে জানান এরকম 5 থেকে 6টি টুকরি নিয়ে বসে সবজি বা অন্য পণ্য বিক্রি করলে আনুমানিক 5 থেকে 6 ফিট জায়গার জন্য 5 আগস্টের আগে দিতে হতো 4 থেকে 500 টাকা, আর এখন দিতে হয় তারও বেশি। এটা কিনা কত করে? 110, 130, তার মানে কেজিতে 20 টাকা লাভ করতে হবে। এত লাভ করতে হবে কেন? 10 টাকা করে তো এটা দোকান ভাড়া আছে কত? 700। এরপরে যেটা ভাতে একটা 10 টাকা। 700 বলতে এটা ভাড়া 700। এই জায়গার ভাড়া একদিনে এই ভাতের ভাড়া আছে 5 টাকা লাগালে 50 টাকা। 700 টাকা কে নেয়? 700 টাকা কে নেয়? টাকা দিতে হয়, টাকা ভাড়ার টাকা মানুষে নেয়। হারায় যার জায়গা এনে জায়গা তো সরকারি। আমি কি কম হতে গেল, আমি বুঝি সরকারি না। আগে দিতে কত? আগে দিতে কত? এ কারণে প্রতি কেজি সবজির দাম বেড়ে যায় ব্যাপক হারে। 100 টাকা কেজি কিনছো, 30 টাকা করে লাভ করতে হচ্ছে। যদি হলো চাঁদা না দিতে হতো তাহলে কত করে বেচা যায়? 110 কেজিতে 20 টাকা কমে যেত। এই তো 20-10 পলির খরচ আছে, হাজিরা খরচ আছে না। এসব অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানান সবাই। 2024 সাল আগে 500 টাকা আগে 500 টাকা আগে মনে হয় এই দোকান থেকে 400 টাকা 400 এ আর বাদল, RTV, ঢাকা। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে মাছ, মুরগি ও মিনিকেট, নাজেশাল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে 3 টাকা বেড়ে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। আব্দুর রহিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম, তবে এখনও 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আর সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকায়। কাস্টমার মূলা খাইতে হইতেছে 40 টাকা 30 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা 120 টাকা কেজি। তাহলে সর্বাধিক তাকাইলে দেখা যাচ্ছে অন্য বছর তুলনায় এই বছর সবজির দামটা এখনো চড়াই আছে। সোনালী মুরগি কেজিতে 20 টাকার মতন বাড়ছে,
ব্রয়লারটা 10 টাকা বাড়ছে। কম বলে তো তেমন কিছু দেখতেছি না, যে দাম এটা ঊর্ধ্বগতি, এটা আসলে কমবে বলে আমরা মনে করছি না। দাম বৃদ্ধি পেয়েছে চাল, চিনি ও মসুর ডালের। চাল কেজিতে 3 টাকা বেড়ে 80 থেকে 85 টাকা, চিনি কেজি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়ে 110 টাকা ও ডাল 150 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যে তেল ছিল 187 টাকা লিটার, 195 টাকা লিটার, চিনি ছিল 95 টাকা এক সপ্তাহ আগেও, এখন 105 টাকা। যে ছোট মসুর ডালটা ছিল 160, এখন 175 টাকা। কিন্তু সরবরাহ কোনো ঘাটতি না, দাম বাড়তেছে। দাম বাড়ার কারণ যারা এলসি করে, যারা আমদানিকারক, সবকিছু তাদের হাতে। যে চাল বেচতাম আমরা 105 টাকা 10 টাকা, ওই পালে এখন 135-40 টাকা বিক্রি করে লাগে। এটা সরকার অবশ্যই খতিয়ে দেখা দরকার যে আমাদের দেশে ধান আছে, চাল আছে, উৎপাদন হয়েছে ভালো, কিন্তু ট্রেনের দাম বাড়ে। বাজারে কোনো মনিটরিং নাই, কেউ আসে না, যদি আসে দেখে লোক দেখানো। সবজির দাম কমায় খুশি ক্রেতা ও বিক্রেতা উভয়ই। তবে মাছ, মাংস ও মুদি পণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। মাছের কাছে যাওয়া যাচ্ছে না, অনেক দাম। মাছ কিনছি, সে মাছ 350 টাকা করে কেজি নিল। আব্দুর রহিম, RTV, ঢাকা। সরকারি ছুটির দিনে সরগরম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভালো বেচা কেনার আশা বিক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে পূর্বাঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বাণিজ্য মেলার ক্রেতাদের আগ্রহ কিসে এবং বিক্রেতারাই বা কি বলছে? বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় বেড়েছে। এখানে ক্রেতাদের সেই উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছে। এখানে সকল বয়সের মানুষরা এখানে এসেছেন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, তাদের যে পছন্দের জিনিসটি বাণিজ্য মেলা থেকে তারা ক্রয় করছেন এবং তারা দেখছেন তারা। এবং বিক্রেতাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের আজকে বেচা কেনারা আগের দিনের তুলনায় অনেকটা বেশি, কিন্তু যেই পরিমাণে দর্শনার্থী বা ক্রেতারা আসছেন তার তুলনায় দর্শনার্থীর পরিমাণটাই বেশি তারা বলছেন। এবং এইখানে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেই পণ্যগুলো রয়েছে বাণিজ্য মেলায় তার মানের দিক থেকে দাম হাঁকানো বেশি হচ্ছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া আমরা এই বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছি। মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত 700 অধিক পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বাংলাদেশে বিশ্ব বাণিজ্যের বাজারে সংযুক্ত করতে বাণিজ্য মেলার আসর বসেছে, আর ব্যবসায়ীদের প্রদর্শনে সন্তুষ্ট থাকতে হয় বলে এবং এখানে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান যাচাই আন্তর্জাতিক বাজারে স্থান করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বাণিজ্য মেলা কাজ করছে তারা জানান। এবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ এই মেলায় অংশ নিয়েছে। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এই মেলায়। এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল যে প্লাস্টিক ব্যাগ তা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবারে মেলাতে সেই পাট বস্ত্রকে কিন্তু এখানে প্রমোট করা হচ্ছে এবং প্লাস্টিককে বর্জন করা হচ্ছে এবং ক্রেতারা এই মেলায় এসে খুঁজছে এবং তারা নতুন নতুন যে পণ্য তারা সে ক্রয় করছেন। তো বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।